হ্যালো বন্ধুরা, তথ্যঝুড়ির নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও নিয়ে আসলাম একটি এক্সপ্লেনেশন ভিডিও। তো গল্পটা হচ্ছে থাইল্যান্ডের এক ছোট্ট পরিবারকে ঘিরে। এখানে যে বৃদ্ধ মহিলাটিকে দেখানো হয়েছে তার নাম হচ্ছে মেংজু। তার 3 ছেলেমেয়ের মধ্যে বড় ছেলের নাম হচ্ছে কিয়াং, যার আর্থিক অবস্থা বেশ ভালো। সে তার পরিবারকে নিয়ে একটি উন্নত এলাকায় থাকে। তার আরেক ছেলের নাম হচ্ছে সোয়ে, যে বিভিন্ন ব্যবসায় লস খেয়ে এখন তার অবস্থা বেশ ভালো নয়। ছোটখাটো কাজ করে সে দিন চালায়। তার আরেকটি মেয়ে হচ্ছে জিয়া, যে একটি সুপার শপে কাজ করে। তার একমাত্র সন্তান হলো এম। এম সারাদিন শুধু মোবাইল ফোন আর কম্পিউটারে গেম খেলে। তবে এখানে থাকে কেউই তারা মেংজুর সাথে থাকে না। তারা নিজেদের কাজের স্বার্থে সবাই আলাদা আলাদা হয়ে গিয়েছে। তবে আলাদা থাকলেও সপ্তাহে ছুটির সময় সবাই চলে আসে মেংজুকে দেখতে। আর বছরের একটা নির্দিষ্ট দিনে সবাই আসে একটি সেমিটারি ভিজিট করতে, যেখানে শায়িত আছে তাদের পরিবারের অনেক মানুষ। এখানে তারা ফুল আর আতশবাজি দিয়ে মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানায়। মেংজু বলে যে সে এরকম সুন্দর জায়গায় সমাধিত হতে চায়। এটি শুনে সোয়ে এসে বলে এই জায়গাগুলো খুব দামি, এক একজনের সমাধিস্থান প্রায় 10 লাখ টাকা। তাই তুমি যদি কিছু টাকা দাও তাহলে একটা নতুন বিজনেস শুরু করব, আর সেই লাভের টাকা দিয়ে এখানে একটা সমাধিস্থান কিনবো। এটি শুনে তার মা বলে এ পর্যন্ত কয়েক লাখ টাকা নিয়েছিস, আগে সেগুলো ফেরত দে। এরপর মেংজু তার নাতি এমকে ডাকে, তবে এমের কানে হেডফোন থাকাতে সে প্রথমে শব্দ শুনতে পায় না। এরপর তাকে কাজের জন্য ডাকা হলে সেই কাজটি ঠিকমতো করতেও পারছিল না। তার নানি তাকে বলে এখনো ঠিকভাবে কাজ শিখলে না, শুধু গেম নিয়েই পড়ে থাকো। এম তখন বলে আমি তো এসেছি, তবে কিয়াং আঙ্কেলের ফ্যামিলির দিকে তাকাও, তার স্ত্রী সন্তানরা আসেনি। তখন কিয়াং বলে তার মেয়ে অসুস্থ থাকাতে তার স্ত্রী আসেনি। তার মা বলে এই অজুহাত আরও কয়েক বছর দেখিয়েছ। এরপর মেংজু তার নাতিকে আবার সমাধিগুলোর চারপাশে ফুল ছড়িয়ে দেওয়ার কাজ দেয়। তবে এম এই কাজটাও ঠিকমতো করছিল না। এরপর তার নানু কষ্ট পেয়ে তাকে বলে যখন ভালোবাসার কেউ মারা যাবে তখন বুঝতে পারবে। এরপর মেংজু নিজেই ফুল ছিটাতে থাকে। সেই দিন গ্রীষ্মের দিন হয়, অনেকেই এসেছিল তাদের প্রিয়জনের সমাধি দেখতে। মেংজু সেখানে অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে এরপরে দেখা যায় কিং, সোয়ে এবং এম বিভিন্ন অজুহাত দিয়ে হাসপাতাল থেকে চলে আসে। বাড়িতে ফিরে এম তার গেমের লাইভ স্ট্রিমিং করছিল। তখন তার মা এসে বলে এই 3-4টা ভিউজ দিয়ে তোমার লাইফ চেঞ্জ হবে না। সে তাকে আরও বলে তাদের মায়ের লিভার ক্যান্সার ধরা পড়েছে, সে হয়তো আর বছরখানেক বাঁচতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে ক্যান্সারের বিষয়টা তাকে জানাবে না, কারণ জানালে সে প্রচণ্ড ভেঙে পড়বে। কয়েকদিন পর পর তাকে দেখতে যাবে আর সাথে এমকেও যেতে হবে। এম তখন বলে তার সময় অনেক মূল্যবান, তাকে নিতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। তখন এমের কাছে একটি মেসেজ আসে তার চাচাতো বোন মুইর। সে বলে তার দাদার রুমের টিভিটা নষ্ট হয়ে গেছে, পরদিন যেন সে এসে ঠিক করে দিয়ে যায়। কথা মতো এম তার দাদার টিভিটা ঠিক করে দিয়ে আসে। এম তখন দেখে মুই তার দাদার ডাইপার চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছুই করছে। তখন এম বলে তোমার এই ঋণ দাদা কখনই শোধ করতে পারবে না। তার কিছুদিন পরই তাদের দাদা মারা যায়। এরপর এমকে দেওয়া হয় 50,000 টাকার কিছু সিলভার কয়েন, যা তার দাদা তার জন্য রেখে গিয়েছিল। মহিলাটি আরও জানায় তার দাদার বাড়িটি সে মুয়ের নামে লিখে রেখে গেছে। এটি শুনে তো এমের মাথায় আকাশ ভেঙে পড়ে। পরদিন ভোরে সে চলে আসে তার নানুর বাড়িতে, আর তার নানুর বাড়ির একটি ছবি তুলে সে বিক্রির জন্য স্ট্যাটাস দিয়ে দেয়। অর্থাৎ সে মুয়ের টেকনিকটি ফলো করতে চাইছিল। তার নানু তাকে গেটের সামনে দেখে বলে কিছুক্ষণ আগে কিয়াং এবং সোয়েও এসেছিল, এখন আবার তুমি এসেছ। যারা সপ্তাহে একদিন আসতেই অজুহাত দেখাতো এখন তারা প্রতিদিন কেন আসছে? এম তখন বলে সে তার নানুকে অনেক মিস করছিল। এরপর এম তাকে বলে সে তার জন্য গরুর মাংস নিয়ে এসেছে। তবে নানু তাকে বলে যে সে অনেক আগেই গরুর মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, আর সে এখন ফিশ ফ্রাই খেতে চায়। এটি শুনেই সে তাড়াতাড়ি বাজারে চলে আসে ফিশ ফ্রাই কেনার জন্য। তবে ফিশ ফ্রাইয়ের দোকানে অনেক বড় একটি লাইন দেখে সে অন্য দোকান থেকেই একটি বাসি ফিশ ফ্রাই নিয়ে চলে আসে। তার নানু তাকে বলে তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? সেই দোকানে কমপক্ষে 10 থেকে 12 জনের সিরিয়াল লেগেই থাকে, আর এটা দেখেই মনে হচ্ছে অন্য দোকান থেকে নিয়ে এসেছ। এটি শুনে এম আবারও বাজারে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে সেই ফিশ ফ্রাই নিয়ে আসে। তবে তার নানু তখন তাকে বলে তুমি আসতে অনেক লেট করে ফেলেছ, তাই আমি ঠান্ডা বাসি মাছগুলোই খেয়ে ফেলেছি। এখন আমাকে আর বিরক্ত করবে না, গুণিন দেবতার পুজোর জন্য চা বানাতে হবে। এম তখন চা বানিয়ে নিয়ে আসে। তার নানু বলে এত দ্রুত কিভাবে চা বানালে?
সে বলে ওভেন দিয়ে চা বানিয়েছি। তার নানু আবার রেগে যায় আর বলে পুজোর চা চুলোতেই বানাতে হয়। এম তখন বলে ওভেনে চা বানালে তোমার দেবতার প্রবলেম কোথায়, সে তো আর এই চা খেতে আসবে না। এরপর তার নানু তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সে বলে কাল সকালে এসে তোমার দেবতার জন্য চুলোতেই চা বানাবো। তার নানু তাকে বলে তুমি আমাকে কালকে এসে বিরক্ত করো না। তো সেদিন বিকালে এম আসে মুইয়ের সাথে দেখা করতে। তবে সে দেখে মুই তার দাদার বাড়িটি ভালো দামে বিক্রি করে দিয়ে এখন 5 স্টার হোটেলে থাকে। এরপর এম হোটেলে গিয়ে মুইকে তার প্ল্যানের সব কথা বলে আর মুইয়ের থেকে হেল্প চায়। আসলে তারা দুজন কাজিন হলেও ছিল খুবই ভালো বন্ধু। তাই মুই এমকে তার সব প্ল্যানের কথা বলে দেয়। সে বলে তোমাকে সবচেয়ে মূল্যবান জিনিসটা দিতে হবে, তা হচ্ছে সময়। সবসময় তুমি তোমার নানুর সাথে থাকবে, তার দেখাশোনা করবে, তবেই তুমি তার পছন্দের লিস্টে 1 নাম্বার জায়গা পাবে। এটি শুনে ব্যাগপত্র গুছিয়ে সে পরদিন সকালে চলে যায় তার নানুর বাড়িতে। আর সে বলে সে তার নানুর সাথেই থাকতে চায়। তার নানু তাকে বলে হঠাৎ করে কেন সবাই এত ভালোবাসা দেখাচ্ছ, যদি এর সঠিক উত্তর দাও তাহলেই তোমাকে থাকতে দেব। এরপর এম তার নানুকে বলে তোমার ক্যান্সার ধরা পড়েছে, ডক্টর বলেছে 1 বছর বাঁচবে, তবে তুমি ভেঙে পড়ো না। তোমার মনে আছে আমাদের পাশের ফ্ল্যাটের এক লোকের ক্যান্সার ধরা পড়েছিল, ডক্টর বলেছিল সে হয়তো 6 মাসই বাঁচবে, তবে এখনও সে দিব্যি চলাফেরা করছে। তাই আমি এখন থেকেই তোমার দেখাশোনা করতে চাই, এজন্যই আমি চলে এসেছি। এটি শুনে তার নানু তাকে থাকার জন্য পারমিশন দিয়ে দেয়। সে বলে আগামীকাল থেকে তোমার সাথে কাজে যাব। তার নানু বলে তাহলে সকাল 5টায় উঠতে হবে। পরদিন সকালে সে অ্যালার্ম দিয়ে ঠিক 5টায় ঘুম থেকে ওঠে। তার নানুর বাড়ির পাশেই ছিল একটি রেল স্টেশন। সেই রেল স্টেশনের পাশে ছিল তার নানুর ছোট্ট একটি দোকান। তার নানু দীর্ঘ বছর ধরেই এখানে এক ধরনের স্যুপ বিক্রি করে, যা ভালোই বিক্রি হয়। সেদিন কয়েক ঘন্টার মধ্যেই তাদের স্যুপগুলো শেষ হয়ে যায়। এরপর তারা বাড়ির দিকে রওনা হয়। আর যখন তারা বাড়ির দিকে রওনা হয় তখন তার পুরনো বেস্ট ফ্রেন্ডের সাথে তার দেখা হয়ে যায়। মেংজু তাকে বলে তোমার মতো আমারও ক্যান্সার ধরা পড়েছে। তার বান্ধবী বলে তোমার ভাগ্যটা তাও ভালো, তোমার দেখাশোনার জন্য তোমার নাতি আছে। এরপর মেংজু ব্যাংকে চলে আসে টাকা ডিপোজিট করার জন্য, তবে সে তার নাতিকে ভিতরে ঢুকতে বারণ করে। এতে এম বলে আমি তোমার নাতি কোনো ছিনতাইকারী নই। এরপর জিয়া তার মাকে দেখার জন্য তাদের বাড়িতে চলে আসে। এরপর দেখে তার মা ফ্রিজে বাসি খাবার রেখে দিয়েছে। সে বলে এজন্যই তো ওনার গ্যাস্ট্রিকের এত প্রবলেম। এদিকে এম খেয়াল করে তার নানু খুবই গুছগাছ হয়ে সুন্দর পোশাক পরে কোথায় যেন বের হচ্ছে। তার শার্টের নিচের বোতামটা লাগিয়ে দিতে গেলে তার নানু সেটা আবারও খুলে দেয়, বলে এভাবেই আমি কমফোর্ট ফিল করি। এরপর এম বলে তুমি বুড়ো বয়সের মডেল হতে চাও। এম আবার খেয়াল করলো যে তার নানু তার আঙ্কেল কিয়াং এর মেয়ের জুতো পরে আছে। সে তাকে বলে এই জুতোগুলো তুমি কোথায় পেলে। তবে তার নানু তাকে এত প্রশ্ন করতে নিষেধ করে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে তার নানু কারোর জন্য অপেক্ষা করছে। সে তখন বলে তুমি কার জন্য অপেক্ষা করছো। তার মা তখন তাকে এসে বলে আজ রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, আর আজকে আমাদের সবারই আমাদের মায়ের সাথে দেখা করার কথা। এজন্যই সে পরিপাটি হয়ে সবার জন্য অপেক্ষা করছে। আর একমাত্র তুমি যে বড় হওয়ার পর কখনোই আসনি তোমার নানুকে দেখতে। কিছুক্ষণ পর দেখা যায় কিয়াং তার পরিবারের সবাইকে নিয়ে চলে আসে মেংজুর বাড়িতে। খাওয়া দাওয়া শেষ হলে মেংজু জানায় সে সবার সাথে কার্ড খেলতে চায়। তবে কিয়াং বলে তার একটি জরুরি কাজ আছে, তার সাথে সুয়েও যাবে। এরপর মেংজু বলে যে এম তাকে বলে দিয়েছে যে তার ক্যান্সার হয়েছে। এতে করে এম এর উপরে সবাই রেগে যায়। এম তখন বলে তার নিজের শরীর সম্পর্কে তার জানার অধিকার আছে, তাই তাকে সত্যটা জানিয়ে দিয়েছি। কিয়াং বলে তার মাকে সে সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে। জিয়া বলে এখন থেকে সে তার দেখাশোনা করবে। পরদিন সকালে দেখা যায় জিয়া তার সুপার শপে না গিয়ে তার মাকে নিয়ে গিয়েছিল এক্সারসাইজ করাতে। তখন এম তার নানুকে বলে দেয় যে তার মা কাজ ফেলে এখানে এসেছে। এটি শুনে মেংজু বলে যে কাজ ফেলে এখানে আসার কোনো দরকার নেই। তাই পরের দিন ভোরে এম বের হয়ে যায় তার নানুকে কেমোথেরাপি দেওয়ার জন্য। মুইওর সাথে গিয়েছিল এমকে সাহায্য করার জন্য। তবে হসপিটালে গিয়ে দেখা যায় তাদের আগে বহু মানুষ এসে তাদের ব্যাগ, জুতো এসব সিরিয়ালে রেখে চলে গেছে। এই সিরিয়ালের শেষ খুঁজতে খুঁজতে তারা পুরো হসপিটালে ঘুরে ফেলে। এরপর সিরিয়ালের শেষে তারা তাদের জুতোটা রেখে দেয়। মুই তাকে শিখিয়ে দেয় পরের বার কেমোথেরাপির সময় তার পাশে গিয়ে বসবে। বাড়িতে এসে মেংজু তাকে কিছু টাকা রাখতে দেয়। এম মেংজুকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে সাহায্য করে। এ সময় আমরা জানতে পারি এম আসলে ছোটবেলায় এই বাড়িতেই ছিল, এমনকি তার নানু তাকে স্কুলে দিয়ে আসা যাওয়াও করত। সেদিন রাতে হঠাৎ এম দেখে যে তার নানু তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে।
এরপর মেংজু তাকে বলে যে তার বাবা মা তার স্বপ্নে এসেছিল আর বলেছে মেংজুকে সাথে নিয়ে যাবে। এম বলে এটা একটা দুঃস্বপ্ন আর তোমাকে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে না, তুমি আজকে এখানেই ঘুমিয়ে পড়ো। মেংজু তাকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। আর তখন থেকে এম মেংজুর সাথে ছায়ার মতো তার পাশেই থাকতো। তার নানুর সকল কাজে সে সাহায্য করত। এরপরে একদিন সে তার টাকার বক্সের পাশে একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে করে সে ফোনের মাধ্যমে পুরো ঘরটি ভালোভাবে দেখতে পারে। পরদিন সকালে সোয়ে এসেছিল তার মার বাথরুমের পাইপ ঠিক করতে। এরপর সে ডালিম দেখে সে ডালিমটি নিয়ে যেতে চায়। তখন মেংজু এসে বলে গুরুজনরা বলতো ঘরের সামনে ডালিম গাছ লাগালে পরিবারের লোকজন সুস্থ আর সচ্ছল থাকে, তাই সবার উচিত ডালিম গাছ লাগানো। আর এই ডালিমগুলো আমি আমার পছন্দের মানুষকে খাওয়াবো, তোমাকে নয়। এরপর সোয়ে এমকে দেখতে পেয়ে তাকে বলে তোর উচিত পড়াশোনা করা, এখানে পড়ে থাকলে লাভ হবে না। সে আরও জানায় মেংজু তার বড় ছেলে কিয়াংকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই তো তার ব্যবসার জন্য অনেক টাকা তাকে দিয়েছে। এরপর সে যাওয়ার সময় তার মায়ের থেকে কিছু টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। মেংজু তখন বলে সে এখানে আসার চাইতে না আসলে আমি বেশি খুশি হই। এম তার কারণ জানতে চাইলে সে বলে সে যদি না আসে তার মানে সে ভালো কিছু করছে, কারণ শুধুমাত্র টাকার প্রয়োজনেই সে এখানে চলে আসে। এরপর এম মুইয়ের সাথে দেখা করতে চলে যায় আর তার আপডেট জানায়। সে জানায় মেংজু তার বড় ছেলে কিয়াং এবং সোয়েকেই সবচেয়ে বেশি ভালোবাসে। মুই তখন বলে আগের মতো কাজ চালিয়ে যাও, যখন দেখবে পরিবারের অন্যরা তোমার সুনাম করছে তখনই বুঝবে তুমি লিস্টের উপরে আছো। এরপর কিয়াং তাদেরকে নিয়ে যায় তার বাড়ি দেখাতে, অর্থাৎ এর আগে তারা কখনোই কিয়াংয়ের বাড়ি দেখেনি। বিষয়টি ভেবে এম খুব অবাক হয়। সে মনে করে কিয়াং হয়তো তার মতোই নানুর বাড়িটি হাতিয়ে নেওয়ার জন্যই এসব করছে। বাড়িতে এসে মেংজু দেখতে পায় তার জন্য কিয়াং নতুন একটি বেড এবং টিভি এনেছে। এম বিষয়টি বুঝতে পারলে কিয়াংকে বলে যে এখানে থাকলে ওনার সেবা যত্ন কে করবে, আর তার কঞ্জি খাওয়ার জন্য প্রতিদিনই তার কাস্টমাররা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে। এছাড়াও কেমোথেরাপির হসপিটাল এখান থেকে অনেক দূরে, সিরিয়াল পেতে হলে এখান থেকে রাতে রওনা দিতে হবে, আর এগুলো মোটেও সম্ভব না। এরপর কিয়াং তাকে কিছু টাকা দিয়ে বলে এটা নিয়ে চলে যাও, এখানে আর এসো না। এম তখন বলে আমি টাকার জন্য এসব করছি না। কিয়াং তখন তার মাকে কয়েকদিন সেখানে থেকে যাওয়ার জন্য অনুরোধ করে, আর মেংজু রাজি হয়ে যায়। কিছুদিন পর কিয়াং তাদেরকে নিয়ে ঘুরতে বেরোয়। কিয়াং জানায় তারা যাচ্ছে 100 বছরের পুরনো গুনিন দেবতার মন্দিরে। সেখানে চিরকুটে তার মায়ের সুস্থতা কামনা করার জন্য উইশ করলে তার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তবে দেখা যায় কিয়াং তার মাকে উপরে উঠতেও সাহায্য করছিল না, সাহায্য করেছিল এম। কিয়াং তার পরিবারের সাথে উইশগুলো লিখে তারা সেখান থেকে চলে যায়। আর মেংজু অনেক বড় একটি উইশ এমকে দিয়ে লেখাচ্ছিল। সেখানে ছিল সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, পরিবারের সবাই যেন সুস্থ আর সচ্ছলভাবে জীবনযাপন করে, আর এমের যেন একটা ভালো চাকরি হয়ে যায়। এরপর সে কিয়াংদের চিরকুটগুলো দেখতে আসে। কিয়াংয়ের চিরকুটে ছিল আমার স্ত্রী আর মেয়ে যেন সুস্থ থাকে, তার স্ত্রীর চিরকুটে ছিল আমি যেন অনেক সম্পদের মালিক হতে পারি। এগুলো দেখে এম বলে তারা শুধু তোমার সম্পত্তি ভোগ করতে চায়। মেংজুর এতে খুব খারাপ লাগলো। সে বলে তারা ঠিকই লিখেছে, সবাই নিজের পরিবারকে নিয়েই ভাবে। এরপর মেংজু নিজেকে শক্ত রাখে। এরপর সেদিন বাড়ি ফেরার পথে কিয়াং তাদেরকে বলে কিছুদিন পর আমরা আরও একটি জায়গায় ঘুরতে যাব, তোমরা আমাদের সাথে যাবে। এটি বলে কিয়াংরা তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এম লক্ষ্য করে তার নানুর জুতোটি ছোট হয়ে যাওয়ার কারণে তার নানুর অনেক সমস্যা হয়, তাই তাকে একটি জুতোর দোকানে এনে তার পায়ের সাইজের জুতো কিনে দেয়। পরদিন সে তার নানুকে একটি অ্যাপ ইনস্টল করে দেয়, আর সে বলে যখন আমি বাসায় থাকবো না তখন তুমি এগুলো দেখে সময় কাটাতে পারবে। মেংজু হঠাৎ করে খেয়াল করে কেমোথেরাপির জন্য তার চুলগুলো উঠে যাচ্ছে। এরপর একদিন সে এমকে তার কমজি নামক স্যুপটা শিখিয়ে দেয়, আর বলে যখন সে চাকরি পাবে না সে এই ব্যবসাটা করতে পারবে। তবে এম বলে প্রতিদিন সকালে আমার 5টায় ঘুম থেকে ওঠার ইচ্ছে নেই। এটি বলে তারা দুজন কার্ড খেলতে বসে। এরপর মেংজু বলে আগে তারা সবসময় পরিবারের সবাই একসাথে কার্ড খেলতো, তবে বড় হওয়ার পর যে যে নিজ কাজে ব্যস্ত হয়ে যায়। কোনো উৎসবে তাদের জন্য খাবার রান্না করে রাখলে দেখা যেত তারা আর আসতো না, আর সেই খাবারগুলো ফ্রিজে রেখে তার নিজেই খেতে হতো। এভাবে করেই তার লিভার ক্যান্সার হয়েছে। মেংজু আরও জানায় সে তার জীবন পুরোটাই একা কাটিয়েছে। শেষ সময় সে এমকে পাশে পেয়ে অনেক খুশি। এম তখন তাকে কথা দেয় যে সবসময় তার পাশেই থাকবে। আর আজকের দিনটা ছিল ছুটির দিন, অর্থাৎ রবিবার। আজকে তার পরিবারের সবার তার সাথে দেখা করার কথা।
তবে এম জানিয়ে দেয় যে সবাই কল করে জানিয়েছে কেউ আসবে না। তখন মেংজু তাকে খাবারগুলো ক্যাবিনেটে সাজিয়ে রাখতে বলে। ক্যাবিনেটে খাবার সাজিয়ে রাখতে গেলে মেংজু খেয়াল করলো সে কিছু টাকা জমিয়েছিল আর সেগুলো সেখানে নেই। তখন সে এমকে সন্দেহ করে। তবে বাসার ভেতর সিসিটিভি ক্যামেরা থাকার ফলে এম দেখিয়ে দেয় যে কে চুরি করেছে। আসলে তার ছোট ছেলে সুই টাকাগুলো চুরি করেছিল। এম তখনই সুয়ের কাছে চলে যায় আর গিয়ে বলে, আপনার মা 10-20 টাকা করে প্রায় 2 লাখ টাকা জমিয়েছিল, আপনি সেই টাকাটা কেন চুরি করে নিয়েছেন? সুয়ে জানায় সেই টাকা দিয়ে সে তার ঋণ পরিশোধ করেছে আর তার আরও 50,000 টাকার প্রয়োজন। এটি শুনে সে পরদিন তার সিলভার কয়েনগুলো তাকে দিয়ে দেয় আর বলে, আপনি আপনার প্রয়োজনেই সেই বাড়িতে যান, তাই আপনি না গেলেই আপনার মা খুশি থাকবে। বাড়িতে এসে সে তার নানুকে জানায় যে সে সুয়েকে খুঁজে পায়নি, সে হয়তো অন্য শহরে চলে গেছে। পরের দিন সকালে একটি লোক এসে বলে, এম নামক একটি ছেলে এই বাড়িটি বিক্রি করা হবে বলে একটি স্ট্যাটাস দিয়েছে, তবে তার নানু তাকে না করে দেয়। মেংজু বুঝতে পারে যে এম সবার মতোই স্বার্থপর, তবে সে বিষয়টি এমকে বুঝতে দেয় না, কারণ সে চায় না আবারও সে একা হয়ে যাক। তাই সে এম এর জন্য একটি শার্ট তৈরি করে। সে বলে, তুমি ছোটবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিলে, যদি আবারও পড়াশোনা শুরু করো তাহলে ভালো একটি চাকরি পাবে। এরপর সে তার ডালিম গাছের থেকে একটি ডালিম এনে নিজ হাতে কেটে এমকে খাওয়ায় আর বলে, আগামীকাল দোকান খুলবো না, একটি বাড়িতে যাব। এরপর তারা মেংজুর ভাইয়ের বাড়িতে যায়। সে তার ভাইকে বলে, বাবা মা সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিয়েছিল, আমি কখনোই প্রতিবাদ করতে আসিনি, তবে আজকে আসার কারণ হচ্ছে আমার ক্যান্সার ধরা পড়েছে আর আমি আমার স্বামীর সমাধির পাশে নিজের জন্য একটু জায়গা কিনতে চাই। এজন্য প্রায় 10 লাখ টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। তবে তার ভাই তাকে পুরোপুরি না করে দেয়। এম তার নানুর মলিন চেহারাটা দেখে খুবই কষ্ট পাচ্ছিল। এম তখন তাকে বলে, মন খারাপ করার কিছু নেই, কম দামে অন্য কোনো জায়গায় কিনে ফেলো। তবে মেংজু বলে, আমি তোমার নানার পাশেই সমাধিত হতে চাই আর আমার সমাধিতে যত্ন সহকারে ফুল ছড়াবে, কারণ যত্ন সহকারে ফুল ছড়ালে সেগুলো মৃদু বাতাসে উড়লে বুঝতে পারবে যে তার আত্মা শান্তিতে আছে। এর পরের দিন তারা ডক্টরের কাছে যায়। ডক্টর বলে তাকে আর কেমোথেরাপি দিতে হবে না, কারণ সে বড়জোর আর কিছুদিনই বাঁচবে। তবে এম তার নানুকে গিয়ে বলে যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মেংজু জানায়, কয়েকদিন আগে তার বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছে, ডক্টর তাকেও একই কথা বলেছিল, তাই আমাকে সত্যি করে বলো। তবে মেংজু জিয়ার কান্না দেখে সত্যটা বুঝতে পারে। কয়েকদিন পর মেংজু হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ে। এম তাকে হসপিটালে নিয়ে আসে। কিছুক্ষণ পরই জিয়া এবং সোয়েও সেখানে চলে আসে, তবে কিয়াং চলে আসে সকালে। তখন সে এসে তার মায়ের বাড়ির দলিলপত্র চাচ্ছিল। জিয়া বলে, তোমার লজ্জা হওয়া উচিত, আমাদের মা এখনো মরেনি আর তুমি এখনই বাড়িটা নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছো। এরপর জিয়া একটি কাগজ নিয়ে এসে সোয়ের হাতে দেয়, অর্থাৎ বাড়িটা সে সোয়ের নামে লিখে দিয়ে গেছে। এম এটা দেখে হতবাক হয়ে পড়ে, সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে তার নানুকে জিজ্ঞেস করে যে সে এত কিছু করার পরও কেন তার পছন্দের মধ্যে 1 নম্বর হতে পারেনি, আর সোয়ের টাকা চুরি করার পরও কিভাবে তার 1 নম্বর পছন্দের মধ্যে হয়ে গেল। এটি বলে এম সেখান থেকে রেগে চলে আসে। এরপর সে আবারও একা হয়ে যায়। এরপর এম তার নিজের বাড়িতে চলে আসে আর সেখানে তার নানু একাই জীবনযাপন করতে থাকে। সে একাই গাছে পানি দেওয়া, ফিল্টার দিয়ে সময় কাটানো আর সবার অপেক্ষায় বসে থাকে। এম একদিন সিসিটিভি ক্যামেরা দেখছিল তার নানু সবার জন্য অপেক্ষায় বসে আছে আর তার বাড়ির মালামালগুলো সব গোছানো হচ্ছে, অর্থাৎ সোয়ে সবকিছু বিক্রি করে দিয়েছে। এরপর মেংজুকে একটি নার্সিং হোমে পাঠানো হয়। সেই নার্সিং হোমে এম কিছুদিন পর তাকে দেখতে যায়। সেখানে সোয়ে এমকে তার পাওনা টাকাগুলো ফেরত দিতে চায়, তবে এম সেই টাকাগুলো না নিয়ে তার নানুর সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে তার নানুর শার্টের সবচেয়ে নিচের বোতামটা খুলে দেয়। এরপর সে বলে, আমি বুড়ো বয়সে মডেল হতে চাই। এম বলে, আমাদের বাড়িতে চলো, এখন আমি কমজি রান্না করতে পারি। এগুলো শুনে মেংজু অনেক ইমোশনাল হয়ে পড়ে, সাথে এমও ইমোশনাল হয়ে পড়ে। এরপর এম তার বাড়ির সামনে একটি ডালিম গাছ লাগায়। মেংজু জিয়ার ফ্রিজে দেখতে পায় বাসি খাবার রয়েছে। তখন সে বলে, আমার মতো বাসি খাবার খেয়ে ক্যান্সার বাঁধিও না, তাহলে এম একদম একা হয়ে যাবে। আর আমি চাই না এম আমার মতো একা থাকুক, কারণ সে আমার পছন্দের লিস্টে সবচেয়ে উপরে। এম এগুলো শুনে অনেক খুশি হয়। তখন তার মনে হয় এসব ভালোবাসার কাছে সেই বাড়িটা খুবই নগণ্য। কিছুক্ষণ পরই সেখানে চলে আসে কিয়াংয়ের ফ্যামিলি, তবে কিয়াং গাড়ি থেকে বের হচ্ছিল না।
কারণ সোয়েকে বাড়িটা দেওয়াতে সে তার মায়ের সাথে অভিমান করেছে। এম তখন বলে, নানু আমাকে বলেছে বহু বছর আগে গুণিন দেবতাকে প্রমিস করেছে সে কখনোই গরুর মাংস খাবে না। এর কারণ হলো আপনি ছোটবেলা গরুর মাংস খেয়ে অসুস্থ হয়েছিলেন, তখন সে আপনার সুস্থতা কামনা করার জন্য এই মানত করেছিল, আর এর জন্য সে কখনো গরুর মাংস খায়নি। এটি শুনে কিয়াং তখন তার মায়ের সাথে দেখা করতে চলে আসে আর বলে, তুমি খুব লাকি, কারণ এমের মতো মানুষ তোমার পাশে আছে। কয়েকদিন পর মেংজু অনেক অসুস্থ হয়ে পড়ে, তখন এমের হাতের ওপর হাত রেখে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পরের দিন তার নানুর শেষকৃত্যের অনুষ্ঠানে একজন কল করে আর বলে প্রত্যেক মাসে এমের নামে কিছু টাকা ডিপোজিট করা হতো তাদের ব্যাংকে, তবে গত কয়েক মাস ধরে কোনো টাকা জমা হচ্ছে না। এ কথা শুনে এম বেশ অবাক হয়ে যায়, কারণ সে কখনো কোনো ব্যাংক অ্যাকাউন্টই খোলেনি। এরপর সে একটি অনুমান করে তার নানুর ব্যাগ চেক করে দেখতে পায় একটি ডিপোজিট বই, যেখানে তার নামে অনেক টাকা জমা করা হয়েছে। এরপর সে ব্যাংকে কল করে জানতে পারে যে গত 20 বছর ধরেই প্রত্যেক মাসে তার জন্য টাকা ডিপোজিট করেছে তার নানু, আর বর্তমানে প্রায় 10 লাখ টাকা জমা হয়েছে। তখন তার মনে পড়ে এই রাস্তা দিয়ে একদিন সে তার নানুর সাথে হেঁটে যাচ্ছিল, আর সে বলছিল বড় হয়ে 10 লাখ টাকা জমাবো আর নতুন একটা বাড়ি কিনবো। তোমার বাড়িতে থাকবো না, তোমার বাড়িটা বেশ পুরনো হয়ে গিয়েছে। আর তার এই স্বপ্ন পূরণ করতে তার নানু ঠিক 10 লাখ টাকাই জমিয়েছে। এরপর মেংজুয়ের সমাধি নিয়ে যাওয়ার সময় এম মেংজুকে বলে, নানু আমরা তোমার নতুন বাড়ির দিকে যাচ্ছি। আবার তার নানুকে বলে, তোমার সেই কমজির দোকানটা পেরিয়ে চলে এসেছি, যেখানে আমরা প্রত্যেক দিন সকালে কমজি বিক্রি করতাম, আর এখন সেই পুরনো ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, যেখানে তোমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল সেই ছোট্ট জুতাগুলো পরার কারণে। আর এখন আমরা তোমার নতুন বাড়ির দিকে যাচ্ছি, যেটা কিনতে আমার 10 লাখ টাকা খরচ হয়েছে। তুমি হবে আমার বাড়ির একমাত্র মালিক। অর্থাৎ সেই জমানো 10 লাখ টাকা দিয়ে সে তার নানার পাশের সমাধিস্থলটি কিনে নিয়েছে। মৃদু বাতাসে তার ফুলগুলো উড়ে যায়। যেদিন সবাই সবার উইশগুলো চিরকুটে লেখে, সেদিন এমও একটি উইশ লিখেছিল। তার চিরকুটে লেখা ছিল, আমার উইশটা হচ্ছে আমি শুধু চাই নানুর ইচ্ছাগুলো পূরণ হোক। আর এভাবেই সুন্দর একটি মুহূর্তের মাধ্যমে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।